হে বসন্ত, হে সুন্দর, ধরণীর ধ্যান ভরা ধন, বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধরো ভুবন মোহন নববর বেশে। বসন্ত মানেই গাছেদের শূন্য ডালে ডালে নতুন কচি পাতার উকিঝুঁকি, ডালে ডালে ফুলে ফলে পল্লবে প্রাণের চঞ্চল শিহরণ, আর রঙে রঙে সেজে ওঠা অনন্য সুন্দর এক পৃথিবী। এই বসন্তকে ঘিরে কাব্যে কবিতায় গীতে সঙ্গীতে আমাদের কবি সাহিত্যিকদের কত বর্ণনা, কত লেখা। তারা কেউ বসন্তে খুঁজে পেয়েছেন প্রেম, কেউ পেয়েছেন বিরহকে। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি পেয়েছেন এই বসন্তের কাছে? কেন তিনি বারবার ফিরে ফিরে গেছেন বসন্তের কাছে? এমনি অনেক প্রশ্ন রয়েছে এই বসন্তকে ঘিরে আর আমাদের রবি ঠাকুরকে ঘিরে। নমস্কার, আমি সংহিতা সিনহা। ডিডি ত্রিপুরা আয়োজিত সাহিত্য সংস্কৃতির এই বিশেষ আয়োজনে আজকে আমরা খোঁজার চেষ্টা করব বসন্ত প্রেমিক রবীন্দ্রনাথকে। তাকে ঘিরে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আর সে প্রশ্নের যিনি উত্তর দেবেন তিনি আমাদের আজকের অতিথি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সায়ক মুখার্জি। নমস্কার মহাশয়, আপনাকে শুরুতেই নমস্কার, অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময়ের থেকে আজকে আমাদের একটু দিলেন। আজকে যেহেতু স্যার আপনাকে পেয়েছি, অবশ্যই রবীন্দ্রনাথ, বসন্ত এবং ত্রিপুরাকে নিয়েও একটু করে ছুঁয়ে যাবার চেষ্টা করব। স্যার, আমার নিশ্চয়ই। আজকে আপনি আসলে বলছিলেন আর আমি শুনছিলাম, আপনি যেমনভাবে বললেন যে রবীন্দ্রনাথের বসন্ত নিয়ে ভাবনা, আর সেই প্রশ্নের উত্তর দেব আমি। কতটা সক্ষম হব জানি না, কারণ এত বিরাট, এত বিপুল সে আলোচনা। তবে আগরতলা দূরদর্শনের কর্তৃপক্ষ এবং সমস্ত দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, এবং আপনাকেও ধন্যবাদ জানাই এমন একটা বিষয় নিয়ে আলোচনার অন্তত একটা সূত্রপাত করার জন্য। আপনি ঠিক বলেছেন স্যার, বিষয়টি সত্যি বিশাল। রবি ঠাকুরের বিশাল যে যজ্ঞ, সেখানে কি আর এই বাঁধা একটা নির্ধারিত সময়ের মধ্যে তাকে আমরা সবটুকু জানতে পারি না হয়তো, কিন্তু তারপরও চরণ ছুঁয়ে যায় এর মতো, তাকে একটুখানি ছুঁয়ে যাওয়ার মতো, একটু করেই হয়তো আমরা তাকে আরেকটু বেশি জানতে পারবো। আর তাই সেই চেষ্টা আমাদের। যাই হোক স্যার, আপনাকে যেহেতু আজকে আমরা পেয়েছি, তাহলে আমি সাহস করে বলেই ফেলি আমার প্রশ্ন, বরং আমরা কথাবার্তা বলি। ঠিক। বসন্তের দিনে এমনিতেই সাহসের সময়। একদম। আমার অনেকগুলো প্রশ্ন আছে, আমি জানি আপনি খুব সুন্দর করে আলোচনা করবেন। সেক্ষেত্রে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে স্যার, আমি যেটা শুরুতেই বলছিলাম যে এই যে বসন্তের সময় আমরা সাহিত্যের বেশ একটা বড় অংশ জুড়ে কিন্তু বসন্তকে পাই, সে বাংলা সাহিত্য হোক বা বিদেশি সাহিত্য হোক, স্প্রিং একটা মানে বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেক্ষেত্রে আমাদের রবি ঠাকুর বসন্তকে কেমন করে দেখেছিলেন, আর তার যে রচনা বা তার যে সাহিত্য সৃষ্টি, সেখানে তিনি বসন্তকে কিভাবে প্রকাশ করেছিলেন? আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে যখনই কিছু ভাবি, মনে হয় ইনি না হলে যেন আমাদের দৃষ্টিটা, আমাদের দেখাটা সম্পূর্ণ হতো না। বসন্ত তো কতদিন ধরে পৃথিবীতে এসেছে গেছে, বর্ষা এসেছে, নতুন পাতা গজিয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ আসার আগে আমরা এমনভাবে বসন্তকে কি দেখেছিলাম জানি না। হয়তো দেখেছিলেন কোনো খুব সচেতন, খুব প্রকৃতি মনস্ক কবি বা সাহিত্যিক। আমার কেবল মনে হয় যে প্রথমত রবীন্দ্রনাথের যে দৃষ্টি গেল বসন্ত নিয়ে কথা বলবার ক্ষেত্রে, সেটা হচ্ছে বসন্তের এই সর্বত্যাগীর রূপে। বলছেন যে বসন্ত হচ্ছে উদাসীন, গৃহত্যাগী, আর বর্ষা যেন গৃহগত। তিনি বর্ষা আর বসন্তকে পাশাপাশি রেখে বলছেন যে
বসন্তে যেন পাখির গানে, জ্যোৎস্নার আলোতে সমগ্র প্রকৃতি ফুলের গন্ধে আমাদের যেন ডাক দেয়, ডাক দেয় গৃহের সমস্ত ক্ষুদ্রতা, সমস্ত কাজ, সমস্ত কিছু ফেলে বাইরের দিকে যাবার জন্য। ওই যে গানটা শান্তিনিকেতনের পৌষ উৎসবের সঙ্গে একেবারে জড়িত হয়ে আছে, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোর। এই যে দোল লাগার সঙ্গে সঙ্গে গৃহবাসীকে দোর খুলতেই হবে। কেন খুলতে হবে? কারণ সেই যে বসন্তের আহ্বান, যে আহ্বান প্রতিটি প্রাণকে যেন উন্মুক্ততার আঙিনায় এনে ফেলবে। কোন উন্মুক্ততা? যেখানে প্রকৃতি জেগে উঠবে শুধু কেবল ফোঁটা ফুলের মেলায় নয়। বলছেন বসন্ত কি শুধু ফোঁটা ফুলের মেলা? না, তা তো নয়, সেখানে একটা ঝরা ফুলের খেলাও আছে। এই হচ্ছেন রবীন্দ্রনাথ। দেখুন, পাশাপাশি ফোঁটা ফুলের মেলা এবং ঝরা ফুলের খেলা এও তো আছে। আবার ধরুন, মায়ার খেলা গীতিনাট্য শুরু হচ্ছে একটা গান দিয়ে, শুরু হচ্ছে না, গানের শুরুর দিকে এই গানটা রয়েছে, আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়। এত ফুল ফোটে, এই যে এত ফুল ফোটা, পাখির ডাক, বাঁশি বাজা, এই সমস্ত কিছুর মধ্যে তিনি বলছেন যে এই আনন্দযজ্ঞে যেন দুঃখিনী নারীর অন্তরের যে দুঃখ, সেই যে নীড় চোখের জল, সে যেন সুখী লোককে দেখতে না হয়। তারা তাদের সুখ নিয়ে এই বসন্তের উন্মুক্ততায় এগিয়ে যাক। তাহলে কি হলো বিষয়টা? এক হলো বসন্তের উদ্দামতা, দ্বিতীয়ত বসন্তের গৃহহীনতা বা উদাসীনতা, তৃতীয়ত বসন্তের এই যে সুখ, এই সুখ আত্মার সুখ। এই সুখ একটা বৃহতের সঙ্গে মেলবার জন্য যে আকুলতা এবং আকুলতা জনিত যে অসম্পূর্ণতা, সে অসম্পূর্ণতার সুখ। একটু সহজ করে বলি, এটা রবীন্দ্রনাথই বলছেন বর্ষা এবং বসন্ত দুটোকে পাশাপাশি রেখে, যে বিরোহিণীর চিত্ত বসন্তেও অসম্পূর্ণ, বর্ষাতেও অসম্পূর্ণ। বসন্তে কেন অসম্পূর্ণ? জগতের এই বিরাটত্ব, এই সৌন্দর্য, এই আনন্দ, এই পাখির ডাক, এই কুহু কুজন, এর মধ্যে কোথায় যেন একটা কি যেন একটা নেই। আর বসন্তের পরে যে বর্ষা, সেই বর্ষায় বিরোহিণী অসম্পূর্ণ। সে অসম্পূর্ণতা হচ্ছে বাইরে সমস্ত কিছু আছে, কিন্তু বাইরের থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন, বিচ্ছিন্নতাজনিত অসম্পূর্ণতা। তবু এই অসম্পূর্ণতার মধ্যেই ঋতুরাজ আমাদের মধ্যে উপস্থিত হন এবং আমরা আমাদের প্রাণের সবটুকু নিয়ে ওই ঋতুরাজের আঙিনায় উপস্থিত হই। আর বেদনা, বিষাদ থাকে। যেমনটা খুব প্রাসঙ্গিকভাবে একটা লোকগানের কথা মনে পড়ছে, বসন্ত আসিল সখী কুকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এই যে প্রিয় সখা বিদেশে থাকার যে বিরহ বেদনা, এই সমস্ত কিছু নিয়েই বসন্ত, এবং দুঃখের মধ্যে দিয়েও তাই বসন্ত সুন্দর। ফোঁটা ফুলের মেলার সঙ্গে ঝরা ফুলের খেলার মতোই সুন্দর। কি অদ্ভুত একটা সুন্দর করে স্যার আপনি ব্যাখ্যা করলেন। সত্যিই তো তাই। বর্ষা যদি রবি ঠাকুরের প্রিয় ঋতু হয়, বসন্ত কম নয়। আর তাই হয়তো স্যার মানে রবি ঠাকুর এত সুন্দর করে বলেছেন যে আমরা কি এতই একান্ত মানুষ, আমরা কি বসন্তেরই নিগুড় রস সঞ্চার বিকশিত তরুলতা পুষ্প পল্লবের কেহই নই। স্যার আমরা তো জানি, মানে যেহেতু আপনি এই প্রসঙ্গটা মানে এই যে তুলনাটা আনলেন বর্ষা এবং বসন্তের মধ্যে, তো সেখানে মানে খুব লোভ হচ্ছে এটা জানতে যে আমরা সকলেই জানি বর্ষা রবি ঠাকুরের প্রিয় ঋতু, কিন্তু এত ভালোবাসা যার বর্ষার প্রতি, সে কি করে বসন্তকে এত গুরুত্ব দিচ্ছেন, বা কেন তিনি কোথায় সেই গুরুত্বটি বা প্রয়োজনীয়তাটি বোধ করলেন? আসলে বর্ষার প্রসঙ্গে রবীন্দ্রনাথ বারবার বলছেন যে বর্ষা যেন আমাদের গৃহগত করে। বর্ষার যে বজ্রসঙ্গীত, সেই বজ্রসঙ্গীত স্তব্ধ করে, আমার আমিত্বটুকুকে সংহত করে। বর্ষায় যে গান, আপনি একটু কল্পনা করার চেষ্টা করুন, আমাদের দর্শকরাও কল্পনা করার চেষ্টা করুন, বাইরে গভীর বৃষ্টিপাত হচ্ছে, প্রচণ্ড ঝড়ের শব্দ, সেখানে আপনি ঘরের মধ্যে জগৎ বিচ্ছিন্ন হয়ে বসে আছেন, কিন্তু আপনার মধ্যে যেন জগতের একটা সুর বাজছে।
আর বসন্তকে কেন রবীন্দ্রনাথ এতটা গুরুত্ব দিলেন, কারণ ওই যে বসন্তের সব ছেড়ে সব হারিয়েও বেরিয়ে পড়ার যে উদ্দামতা, সেই কারণে রবীন্দ্রনাথ এই যে বারবার দেখবেন সমস্ত রবীন্দ্র কর্মে, রবীন্দ্র সৃষ্টিতে, রবীন্দ্রনাথের জীবনে যাপনে নতুনের প্রতি একটা আহ্বান, নতুনতরকে আহ্বানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যেন কাল কাটিয়েছেন। ফলে বসন্ত এই যে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে ডাক দিয়ে বলে, এসো, তোমার জন্য নতুন পথ প্রস্তুত, নতুন প্রকৃতি সেজে প্রস্তুত হয়ে আছে। তিনি বলছেন না যে এই তো কিছুদিন আগেও আমাদের পাতা ঝরার মরশুম চলছিল, পাতা ঝরছিল, যেই না ফাল্গুন এসে একটা হাঁক দিয়ে বলল আমি এসেছি, অমনি শাখায় শাখায় যেন নবপল্লবের মেলা দেখা দিল। এই যে নবপল্লবের যে মেলা, নবকিশলয়ের যে মেলা, এই মেলা তো বসন্তেই সম্ভব। আর রিক্ত শাখার শূন্যতার যে লজ্জা যেন পল্লবের আবরণ দিয়ে ঢেকে দেয় বসন্ত। আপনার কি পাতাহীন গাছ ভালো লাগবে? পাতাহীন শাখা, শাখায় যখন সবুজ পল্লব দিয়ে তার রিক্ততাকে, তার শূন্যতাকে ভরিয়ে দেয় প্রকৃতি, সেই তো সুন্দর, সেই তো একটা আনন্দের কথা বলে, সেই তো একটা নূতনের কথা বলে না? ফলে এই ফাল্গুনের এই নূতন পাতা গজানোর, এই নূতন সম্ভাবনার দিকটি আমার মনে হয় রবীন্দ্রনাথকে এত বেশি করে টেনেছে বসন্তের প্রতি। তার মানে স্যার, তাহলে আমরা বলতে পারি এই যে বসন্তের সাথে তিনি মানব জীবনের একটা গভীর সম্পর্ক খুঁজে পেয়েছিলেন। এবার সেক্ষেত্রে আমি জানি আমাদের এই যে অনুষ্ঠানটি শুধুমাত্র যে বড়রা দেখবে তা তো নয়, এমন ছাত্রছাত্রীরাও দেখবে। তো সেক্ষেত্রে স্যার তাদের জন্য আপনি কি বলবেন যে এই যে বসন্তের সাথে রবি ঠাকুর মানব জীবনের এবং দর্শনের একটা সংযোগ স্থাপন করলেন, সেই সংযোগ বা সেই দর্শন বা তার এই যে মানে মানব জীবনের সাথে সম্পর্কটি, সেটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন স্যার? বললেন বটে, আপনি অভয় দিলেন। ছাত্রছাত্রীদের জন্য যা বলতে চাই তাতে হয়তো অভিভাবকরা আমাকে মারধর করতে পারেন, কিন্তু তবু বলি যে রবীন্দ্রনাথের কথা যদি মানেন, তাহলে রবীন্দ্রনাথ বলছেন যে বসন্ত এলো, বর্ষা এলো, আর আমি আমার দৈনন্দিন জীবনের কাজ করে গেলাম, সব কাজ করে গেলাম, আপনি আপনার হিসাবের খাতা সম্পূর্ণ কমপ্লিট করলেন, আমার খাতা দেখা আমি শেষ করলাম, আমরা সমস্ত কাজ করলাম, তাহলে আর বসন্তের এসে লাভ কী? রবীন্দ্রনাথ বলছেন, এ কথা আমি বলিনি, রবীন্দ্রনাথ বলছেন যে বসন্ত এভাবেই এসে কি ফিরে যাবে? তার এত রূপ, এত ঐশ্বর্য, এত সৌন্দর্য নিয়ে পাখির ডাকে, ফুলের গন্ধে ভরিয়ে দিয়ে সে যে এলো, আমরা কি তখনও আমাদের নিত্যনৈমিত্তিক কাজ করে যাব? আমরা যা করি, যা করলে আমাদের খানিকটা উন্নতি হয় অর্থনৈতিক, খানিকটা উন্নতি হয় সাংসারিক, নিতান্ত কেজো কিছু ব্যাপারের মধ্যেই আমরা নিমগ্ন থাকবো তখনও, যখন বসন্ত বাইরে ডাক দিচ্ছে, যখন বর্ষায় আমার ঘনীভূত হয়ে নিজের মুখোমুখি বসার সময়, তখন আমি কি হিসাব করব? বসন্তের প্রশ্নেও রবীন্দ্রনাথ বলছেন, খুব স্পষ্ট করে বলছেন যে না, আমি এটা মনেই করি না যে আমার যা করবার তা আমি পুঙ্খানুপুঙ্খভাবে করব, এটা খুব একটা ভালো ব্যাপার। মনে রাখবেন, রবীন্দ্রনাথ কিন্তু কবি। আপনাকে এই রকম ধরনের কথাবার্তা বলবেন ঠিকই, কিন্তু পুরোপুরি কবির কথায় বিশ্বাস করলে চলবে না। তবু আজকে আমরা কবির কথাই শুনছি। রবীন্দ্রনাথ এমনটাই বলছেন যে আজকে আমাকে এই বসন্ত যে ডাক দিয়েছে, সেই বসন্তের ডাক আমাকে সম্পূর্ণ সমগ্র অঙ্গ দিয়ে, সমগ্র অন্তর দিয়ে যেন গ্রহণ করতে হবে। তিনি বলছেন, যুগান্তরের বড় দিদি বনলক্ষ্মীর বাড়িতে আজ আমাদের ভাইফোঁটার নিমন্ত্রণ, আর সেই নিমন্ত্রণ আমাকে গ্রহণ করতে হবে তরুলতায় শুয়ে, সম্পূর্ণ শরীর দিয়ে, সম্পূর্ণ দেহ দিয়ে, যেন আমি প্রকৃতির মাটির ওপর পড়ে থেকে। বলছেন আজ আমি কোনো কাজ করবই না, আমি পড়ে থাকবো, আমি বসন্তের এই মাতাল সমীরণে আমি পড়ে থাকব। কেন থাকব? এবারে রবীন্দ্রনাথকে বোঝা যায়। বলছেন, যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সবাই বনে গেছে। কবি বলছেন আমি যাব না, তার মানে কি এই যে আমি কাঁথা চাপা দিয়ে শুয়ে থাকবো? তা না। আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে, জানি না সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে।
কখন যে সুন্দর আমার জীবনে আসে, কখন যে সে আমাকে স্পর্শ করে, আমার জীবনে এসে দাঁড়ায় আমার সামনে সেই ঋতুরাজের আশীর্বাদ স্বরূপ, সে তো আমি জানি না। আমাকে তাই সবসময় সজাগ থাকতে হবে, আমাকে জেগে থাকতে হবে, আমাকে সাড়া দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আমি বসন্তকে যেন গ্রহণ করতে পারি। বলছেন বুকের পাঁজরের মধ্যে দিয়ে যেন বসন্তের বাতাস বইতে পারে, আমাকে এমনভাবে প্রস্তুত থাকতে হবে। বাহ, যে বসন্ত সন্ন্যাসী, একটু আগে স্যার বলছিলেন বসন্ত উদাসী সন্ন্যাসীর মতো, কিন্তু অন্যদিকে স্যার আমরা দেখছি এই বসন্তই আমাদেরকে ভীষণ জীবনমুখীও করে রাখছে, আমাদের প্রস্তুত থাকতে বলছে যে জীবনের যে কোনো মুহূর্তে সুন্দর এসে আমার ঘরের দৌড়ের কড়া নাড়তে পারে, আর তখন যেন আমি সে সুন্দরকে গ্রহণ করতে পারি, তার সে ডাকে সাড়া দিতে পারি। এই যে বসন্তকে তিনি একদিকে সম্পূর্ণ উদাসী সন্ন্যাসী হিসেবে দেখছেন, অথচ সে সন্ন্যাসী আবার হাত ভরে দিয়ে যাচ্ছে, অন্যদিকে সেই হয়ে উঠছে বনলক্ষ্মী, সেই ঋতুরাজ। এই যে স্যার এত কিছু আমরা দেখছি এক বসন্তকে নিয়ে, সেই বসন্তকে তিনি একটা পর্যায়ে উৎসবের জায়গায় নিয়ে গেছেন, তাই নয় কি? একেবারেই। মানে বসন্তকে উনি পুরোপুরি একদম উৎসবের মতো করে সেলিব্রেট করছেন। আজকাল তো স্যার আমরা অনেক বসন্ত উৎসব দেখতে পাচ্ছি, অথচ এই বসন্ত উৎসব তার যাত্রা শুরু হয়েছিল রবি ঠাকুরের হাত ধরে। এবার এখানে এসে সত্যি খুব প্রশ্নটা মানে আসে, কেন রবি ঠাকুর মনে করলেন যে এই একটি বিশেষ ঋতুকে এভাবে উৎসবের পর্যায়ে উদযাপন করা দরকার? তার কোথায় প্রাসঙ্গিকতাটা রয়েছে? হ্যাঁ, খুব ভালো বলেছেন। তবে সন্ন্যাসী মানে তো জীবন বিমুখ নয়, হয়তো তিনি সংসার ছেড়ে বেরিয়েছেন, সে তো জীবনের অন্য সিদ্ধির জন্যেই। বসন্তের যে সর্বত্যাগী উদাসীন সন্ন্যাসীর রূপ, তা আসলে নতুনকে বরণ করারই এক প্রস্তুতি। চাহিনা রহিতে বসে ফুরাইলে খেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা। আসিবে ফাল্গুন পুনো, তখন আবার শুনো, নবপথিকেরই গানে নূতনেরও বাণী। দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি। কবি যে গান উপহার দিয়েছেন সে কিন্তু নবনবীনের গানে নূতনের বাণী শোনবার জন্য, আর একই সঙ্গে যার বেলা ফুরিয়েছে তাকে বিদায় দেওয়ার জন্য। পুরানো আর নতুনের সম্মিলন ঘটিয়ে দেওয়ার কাজই হচ্ছে বসন্তের। বসন্ত যেন নূতন একটা বছরকে আমাদের সামনে উপহার দেয়, এবং ঠিক সেই কারণেই রবীন্দ্রনাথের মনে হয়েছে এটাকে একটা উৎসবের পরিমণ্ডল দিতে। এটা আসলে রবীন্দ্রনাথের সন্তান শমীন্দ্রনাথ ঠাকুর খুব কম বয়সে যাকে হারিয়েছেন কবি, তার ভাবনা অনেক বেশি ছিল এই ক্ষেত্রে। এক বসন্ত পঞ্চমী থেকে এই উৎসবের শুরু। রবীন্দ্রনাথ আসলে বলছেন বটে কবির কথা, কিন্তু জানতেন রবীন্দ্রনাথ যে এই ব্যাপারটাকে যদি একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমি না যেতে পারি তাহলে মানুষ হয়তো ব্যাপারটা হারিয়ে ফেলবে। সেজন্য তিনি খুব সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে বছরে বছরে এই বসন্ত উৎসবের আয়োজন করতেন, এবং মোটামুটিভাবে 1907 থেকে এই বসন্ত উৎসব খুব ফর্মালি শুরু হচ্ছে, চলছে। এবং এই বসন্ত উৎসবের বর্ণনাগুলো যদি আপনি পড়েন দেখবেন, আমার এক্ষুনি মনে পড়ছে রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন 1929 সালের বসন্ত উৎসব নিয়ে। সেই বছরে উনি এটা দায়িত্বে ছিলেন, কারণ কবি ছিলেন বাইরে। এবং সে কি অপূর্ব বর্ণনা! এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে শান্তিনিকেতনের সব ছেলে মেয়ে শিক্ষকরা সবাই জায়গায় জায়গায় বসে তারা গান গাইছে, গানের মধ্যে দিয়ে ভাব বিনিময় করছে এবং প্রকৃতির সঙ্গে মিশে। মনে রাখতে হবে রবীন্দ্রনাথ কিন্তু এই যে উৎসবগুলোকে পরিকল্পনা করছেন, উৎসবগুলোর পরিকল্পনা করছেন, এক একটা ঋতুকে কেন্দ্র করে তিনি উৎসবের পরিকল্পনা করছেন, তার একটাই মাত্র কারণ রবীন্দ্রনাথ ভীষণভাবে চেয়েছেন, ভীষণভাবে নিজেও জীবনে যাপন করেছেন, সেটা হচ্ছে প্রকৃতির সংলগ্নতা, প্রকৃতির কাছাকাছি থাকা, প্রকৃতির সঙ্গে থাকা, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, প্রকৃতির যে আহ্বান, প্রকৃতির যে যাকে বলে প্রকৃতির
সেজে ওঠা, সেই সেজে ওঠার মধ্যে নিজেও তার পার্ট হওয়া। মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন এমনটা রবীন্দ্রনাথ কখনো পছন্দ করেননি। আপনি যেখান থেকে একটু আগে পড়ছিলেন সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে এটাতে মানুষের কিন্তু আনন্দ নয় যে আমি প্রকৃতি হতে বিচ্ছিন্ন একজন মানুষ, তাতে কোনো গৌরবের বিষয় নয়। ঠিক। বরং আমি প্রকৃতির সঙ্গে সংলগ্ন, আমি প্রকৃতির মধ্যে আছি, আমিও প্রকৃতির একজন, আমার মধ্যেই প্রকৃতি আছে, গাছপালা পশু পাখি এই সব আছে, এদের মধ্যে আমি আছি, এটাতেই মানুষের সম্পূর্ণতা। আর সেটা যদি করতে হয়, তাতে যদি মানুষকে সিদ্ধকাম হতে হয়, তাহলে প্রকৃতির সঙ্গে তাকে মিলতেই হবে। রবীন্দ্রনাথ আসলে দূরদ্রষ্টা ছিলেন, তো উনি জানতেন ভবিষ্যতে আমাদের জন্য কী দিন অপেক্ষা করছে, কত বড় বন্যায়নের দিকে আমরা এগিয়ে যাব, কত বড় কেজো দিকে আমরা এগিয়ে যাব, যে আমাদের এই ঋতু এইসব নিয়ে কোনো ভাবনাই থাকবে না। তাই হয়তো উনি উৎসবের পরিকল্পনা করেছিলেন, এবং ঘটনা তো তাই। আপনি আজকের দিনের কথা বলছিলেন, আজকের দিনে এসে বসন্ত এবং তার আনুষঙ্গিকতা এই নিয়ে আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম কতটা ভাবিত, কতটা ভাবাতে পারছি তাদেরকে আমরা। আসলে তাই, আমরা সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। মানে যখনই আমার এই বর্তমান সমাজ বা সময়কে দেখি, বা আমাদের ব্যক্তিগত প্রত্যেকেরই জীবনযাত্রাকে দেখি, আমার তখনই না খুব মনে হয় যে দাঁড়াবার সময় নেই ভাই, কাজ রয়েছে মেলা। মানে একটু সময় কারোর কাছে নেই যে দুদণ্ড দাঁড়িয়ে একটু সুখ দুঃখের খোঁজ খবর করা বা একটু কথা বলে যাওয়া। আর হয়তো তাই আমাদের এইসব উৎসবগুলোর প্রয়োজনীয়তা আজকে আরও বেশি বেশি করে বেড়ে গেছে। ঠিক। আর রবি ঠাকুরও স্যার যেমন বললেন যে সত্যি তিনি দূরদৃষ্টি সম্পন্ন কবি বটে, কারণ তিনি বুঝে গেছিলেন সে সময়ই যে ভবিষ্যৎ কী রূপ নিতে চলেছে, আর তাই হয়তো এই আয়োজনের রচনা তিনি করে গেছেন আমাদের জন্যে। স্যার বলছেন, আমি ছাত্রীর মতো মন দিয়ে মুগ্ধ হয়ে শুনছি আর ভাবছি যে কত কিছু আরও জানার বাকি। পড়তে পড়তে আমরা একটা সময় হয়তো শুধু গান কবিতা পড়ে যাই বা গেয়ে যাই, কিন্তু রবি ঠাকুরের প্রত্যেকটি শব্দকে যদি আমরা একটু ভেঙে ভেতরে ঢুকতে পারি, তাহলে বোধহয় পুরোপুরি না হলেও একটু হলেও তার ভাবনা, তার দর্শন একটু ছুঁয়ে যেতে পারবো, আর তাতে বোধহয় আমাদেরও বোঝার জায়গাটা আর একটু উন্নত হবে। স্যার যেভাবে বলছিলেন যে বসন্ত সন্ন্যাসী হলেও সে কিন্তু নতুনকে বরণ করে নিচ্ছে, এখান থেকেই বোধহয় আমরা শিখি যে আমরা যারা আছি আমাদেরও পরবর্তী প্রজন্মকে গ্রহণ করতে হবে, প্রয়োজনে তাদের তৈরি করতে হবে, তাদেরকে এগিয়ে আসার জন্যে তাদের পথ তৈরি করে দিতে হবে এবং তাদের জন্যে মঞ্চ প্রস্তুত করে দিতে হবে। আর স্যার আপনি যখন বলছেন কথাগুলো, এই যে বিদায়, মানে এই যে শূন্য গাছ ডালপালা, একটা সময় বেরিয়ে গেল, এবার সে শূন্য ডালে নতুন পাতা আসছে, আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে এই বিদায় তাকেও রবি ঠাকুর সুন্দর করে বর্ণনা করছেন, এবং মানে সে এমনি এমনি বিদায় বলা নয়, তাকেও একটা সুন্দর গুছিয়ে ফেয়ারওয়েল দেওয়ার মতো, মানে এরপরে যে নতুন আসবে তাকে যেমন ভালোবেসে বরণ করে নেওয়া হচ্ছে, যে চলে যাচ্ছে তাকেও একই ভালোবাসা দিয়ে বিদায় জানানো হচ্ছে। ঠিক ঠিক। স্যার যে কথাটি আপনি একটু আগে আলোচনায় বলছিলেন যে আজ আমাদের যুগান্তরের বড় দিদির ঘরে ভাই ফোঁটার নিমন্ত্রণ, সেখানে আমাদের তরুলতার সাথে মিশতে হবে ঘরের লোকের মতো। আজকের এই উন্নয়নের যুগে, আজকের যে এই চারপাশে আমরা এত উন্নত নগরায়ন দেখছি, আপনি কি মনে করেন স্যার এই যে উক্তিটির মাধ্যমে বা এই যে পংক্তিটি আমরা পড়লাম, এই পংক্তিটির মাধ্যমে কি রবি ঠাকুর কিছু বিশেষ বার্তা দিতে চেয়েছেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন। আসলে আমাদের এই পারিপার্শ্বিককে আমরা তথাকথিত উন্নয়নের জন্য যেভাবে ধ্বংস করে চলেছি, পরিবেশ প্রকৃতি, তাতে আমাদের কাছে জীবনধারণী একটা সময় কেন আজকেই কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশের ভারসাম্য কি বিপুলভাবে বিনষ্ট হচ্ছে। রবীন্দ্রনাথ ঠিক এই দিকেই আমাদের দৃষ্টি বারবার ঘুরিয়ে দিয়েছেন, বহু সাহিত্যে, বহু কবিতায়, নাটকে,
বিশেষত আমার রক্তকরবীর কথা মনে পড়ছে, মুক্তধারার কথা মনে পড়ছে। আমরা যখনই প্রকৃতির ওপরে লোভ করেছি, প্রকৃতিকে বশ মানাবার চেষ্টা করেছি, ওই যে একটু আগেই যে প্রবন্ধের কথা আপনিও বলছিলেন, সেখানেই রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করে বলছেন যে আমি একজন মানুষ হিসেবে প্রকৃতির ওপরে যেই আমার ক্ষমতা দেখাতে গিয়েছি, অমনি আমরা আসলে প্রকৃতিকে ধ্বংস করার যজ্ঞে মেতেছি। এবং আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, এটা বড় প্রকট। মানুষের লোভ, মানুষের ভয়ঙ্কর অর্থলিপ্সা, তথাকথিত উন্নয়ন, এই সমস্ত কিছু কি ভীষণভাবে আমাদের প্রকৃতিকে, পরিবেশকে বিপর্যস্ত করছে। আকাশ, মাটি, জল, সমস্ত ক্ষেত্রে আজ রাসায়নিকের হামলা, আরও কত কিছু, যুদ্ধ, এই সমস্ত কিছু মিলে আসলে আমাদেরকে একটা প্রবল অন্ধকারময় ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আর সেই অন্ধকারের মধ্যে যারা আশা জাগাতে পারেন, যারা আলো দেখাতে পারেন, তারা তো রবীন্দ্রনাথের মতন হন। রবীন্দ্রনাথ তাদের মধ্যে একজন। সেই জন্যে বসন্ত নিয়ে কথা বলা বা বসন্ত কেন্দ্রিক রবীন্দ্রনাথের যে ভাবনা, সেই নিয়ে কথা বলার ক্ষেত্রে আজকের সময়টা ভীষণ জরুরি। কারণ এখন মানুষ ভাবার সময় খুব কম মানুষের সামনে। মানুষকে এগোতে হবে। মানুষ ওই যে এমন একটা ইঁদুর দৌড়ে সামিল হয়েছে, যে দৌড়ে তাকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে একদম মেন জায়গাতে, যেখানে গেলে সে জয়ী ঘোষণা হবে। মানুষের এই যে জয়ী হওয়ার চেষ্টা, এই সব কিছু আসলে প্রকৃতিকে ধ্বংস করছে। তবু রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের প্রবন্ধ, কবিতা, রবীন্দ্রনাথের যে দর্শন, সেই দর্শনগুলো আমাদের কিন্তু অনুপ্রেরণা যোগায়। কারণ ওই যে ঝরা ফুলের খেলাতেও একটা সৌন্দর্য থাকে, সেখানেও নতুনের কথা আসে, ভেসে আসে। কারণ বসন্তে যে ফুল ফোটে, সে ফুল দিয়ে জয়ীর মালাই গাঁথা হয়, জয়ের মালাই গাঁথা হয়। তাই বসন্তের প্রসঙ্গে খুব সুন্দর করে বলছেন যে উড়িয়ে দেওয়ার লাগলো নেশা, কুড়িয়ে নেওয়ার যা ঘুচল পেশা। এই যে উড়িয়ে দেওয়ার নেশা লাগানো আর কুড়িয়ে নেওয়ার পেশা ঘোচানোর কাল হচ্ছে বসন্ত। ফলে বসন্ত আপনাকে উড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন করে রেখেছে। সব সংকীর্ণতা ছেড়ে, সমস্ত স্বার্থকেন্দ্রিকতা ছেড়ে আমরা যদি এই সমস্ত প্রবৃত্তিগুলোকে উড়িয়ে দিতে পারি, তাহলে এখনও বসন্ত সাড়া দেবে, বসন্ত কথা বলবে, এটা আমি বিশ্বাস করি। ঠিক। আমরা শুনছিলাম স্যারের কথা আর ভাবছিলাম এই আলোচনা আমাদের হাতে যদি আরেকটু সময় থাকতো, তাহলে আমরা আরও কত কিছু জানতে পারতাম। কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ দিকে। তারপরেও স্যারের কথাগুলো শুনতে শুনতে যা মনে হচ্ছিল যে বসন্ত আসলে আমাদের উদার হতেই শেখায়। বসন্ত আমাদেরকে আলিঙ্গন করতে শেখায়। বসন্ত আমাদেরকে প্রস্তুত করতে শেখায়, নতুনকে বরণ করতে শেখায়। আর ওই যে বললাম যে উদারতা, আমার সব কিছু চাই, পৃথিবীর সব সম্পদে আমার অধিকার, আমাকেও জয়ী হতে হবে, শুধু আমিই জয়ী হব, আমার হাতের মুঠোয় থাকবে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য, তা বোধ করি ঠিক নয়। খুব ঠিক বলেছেন কথাটা। তাই নয় কি স্যার? খুব ঠিক, খুব ঠিক। কোথাও না কোথাও বসন্ত বোধহয় আমাদের এটাই শেখায় যে আরেকজন জয়ী হলে তাকে মালা পরাবো, সেই আনন্দটুকু তো আমার। একেবারেই। আরেকজন জয়ী হোক, তার গলায় আমি মালা গেঁথে পরাবো, এই মানসিকতাটুকুন যেন আমাদের আসে। স্যার, যদিও সময় আর একদম নেই, কিন্তু তারপরেও যখন রবি ঠাকুর আর বসন্তের কথা হচ্ছে এবং ত্রিপুরার মাটিতে কথা হচ্ছে, আমরা কি একটু অল্প করে ছুঁয়ে যেতে পারি ত্রিপুরার বসন্ত? ত্রিপুরার বসন্ত আর শান্তিনিকেতনের বসন্ত কোথাও তো একই। কারণ মানুষ, প্রকৃতি, তারা নিজের মতন করে একই সাধনায় নিমগ্ন। তাই ত্রিপুরাতেও রবীন্দ্রনাথকে খুঁজে পেতে হয় সেই প্রাণের আরাম, মনের ভালোবাসা। তাই তিনি ত্রিপুরায় বারবার করে ছুটে আসেন। আর শান্তিনিকেতনে নিয়ে যান ত্রিপুরার কিছু অমূল্য রত্নকে, যারা শান্তিনিকেতনে গিয়ে সেখানকার বসন্ত উৎসবে সামিল হন। এবং আপনারা
দেখবেন যে বহু বসন্ত উৎসবে তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিবরণ ছড়িয়ে আছে, অনেকের চিঠিতে, পত্রে, রথীন্দ্রনাথের লেখা কথা বলছিলাম, এই সমস্ত স্মৃতিচারণায় দেখবেন সেখানে ত্রিপুরা থেকে যাওয়া শিল্পীরা, ত্রিপুরা থেকে যারা শিক্ষার্থী যেতেন, তারা গিয়ে সেখানে অংশগ্রহণ করছেন অনুষ্ঠানে। আবার ত্রিপুরায় আসছেন শান্তিনিকেতন থেকে যারা কলাকুশলী, তারা যারা নৃত্যশিল্পী, তারা, ফলে ত্রিপুরা আর শান্তিনিকেতনের বসন্ত যেন মিশে যাচ্ছে। এবং ত্রিপুরার রাজাদের কথা আমাদের বারবার মনে আসে, তার কারণ আমি জানি না ভারতবর্ষে এমন খুব কম রাজাই হয়তো আছেন যার প্রাণ বসন্তে নেচে উঠত, আর তিনি বসন্তের জন্য কত গান রচনা করলেন। সে গান তো এখনও ইতস্তত ত্রিপুরায় ইতিউতি শোনা যায়। ত্রিপুরার সেই অসম্ভব সুন্দর কিছু গানের কলি, আবির কুমকুম, ফাগের যে খেলা, সেই খেলা কিন্তু ত্রিপুরার রাজাদের রচিত গানে, বিশেষত আমি বীরচন্দ্র মানিক্যের কথা বলছি, তার গানে এই যে অসম্ভব সুন্দর কিছু কলি আমাদের স্মৃতিতে এখনও বেঁচে রয়েছে, সেই গান যতদিন শোনা যাবে ততদিন ত্রিপুরার বসন্ত উৎসব আর শান্তিনিকেতনের বসন্ত উৎসব এক হয়ে ধরা দেবে। কারণ দুটোই মূলত প্রকৃতি নির্ভর এবং দুটোরই মূলে আছে গান। দেখবেন শান্তিনিকেতনের বসন্ত উৎসবে কিন্তু প্রচুর গানের মেলা, গান দিয়েই শুরু হয় সে উৎসব। আবার ত্রিপুরায় রাজবাড়িতে যে বসন্ত উৎসব হচ্ছে বা দোল খেলার যে ব্যবস্থা ছিল, হোলি খেলার যে ব্যবস্থা ছিল, সেখানেও কিন্তু গানের একটা ভীষণ গুরুত্ব ছিল। কখনো সে গান রাজাদের রচিত গান, কখনো কীর্তন, কিন্তু গান উভয় ক্ষেত্রকেই যেন আবৃত করে রেখেছে। ফলে ত্রিপুরার বসন্ত যাপন আর শান্তিনিকেতনের বসন্ত যাপন গানে আর ফুলের রঙে, গন্ধে, বর্ণে, সব কিছুতে এক অপূর্ব সম্মিলিত রূপ। আমরা বসন্তকে নিয়ে যখনই কথা বলি তখনই আসে ফুল, তখনই আসে রং, তখনই আসে কুমকুম আবিরের কথা, আর আসে প্রিয়জনের কথা, ভালোবাসার কথা। বসন্তকে নিয়ে তাই যাবার আগে শুধু এইটুকুনি বলতে পারি, ওগো মধুমাস, বর্ষে বর্ষে শূন্যে জলে স্থলে হইবে প্রকাশ। বসন্ত আমাদের জীবনে ঘুরে ঘুরে আসুক তার সব সৌন্দর্যের ঐশ্বর্য নিয়ে। পৃথিবী ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, এর বেশি আর আমাদের কিছু চাইবার নেই। স্যার, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। যদিও সময়ে বাঁধা আমরা, তারপরেও হয়তো আরও কোনো একটি আয়োজনে আপনার সাথে আবার আমাদের দেখা হবে। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গ পাবো, আরও অনেক কিছু জানতে পারবো। নমস্কার। আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।